everyone, welcome to my channel. This is Study WBCS and today we are discussing about fundamental rights. তো ফান্ডামেন্টাল রাইটসটা কি? এটা হচ্ছে টু প্রোটেক্ট দ্য হিউম্যান রাইটস। এই পুরো ব্যাপারটা আমাদের পড়তে হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যাজ WBCS এক্সাম। তো এখানে ফান্ডামেন্টাল রাইটস থেকে যে কোয়েশ্চেন আসে সেখান থেকে বেশিরভাগ যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো সেগুলোই আজকে ডিসকাশন করব। তাহলে স্টার্ট করা যাক। প্রথমেই আমাদের জেনে নিতে হবে এই ফান্ডামেন্টাল রাইটস এটা বড় করা হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে কিন্তু এটা বিল অফ রাইটস হিসেবে জানা যেত। এরপরে আমি একটা চার্টে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, যেখানে ফান্ডামেন্টাল রাইটসের কিন্তু পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এই পুরো চার্টে তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের বেশিরভাগটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আমাদের পার্ট 3তে পড়ছে। মেন রিজনটা এটা জানতে হবে যে এটাকে কিন্তু ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া হিসেবেও আমরা চিনি। তো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওসের জন্য, আর নতুন যারা আছো তারা লাইক অবশ্যই করো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। এটা আমরা কেন বলি ম্যাগনা কার্টা? জেনারেলি হিউম্যান রাইটস যেটা, সেটা হচ্ছে ফ্রিডম। আমরা ফ্রিডম নিয়ে থাকতে ভালোবাসি। আমাদের মধ্যে ইকুয়ালিটি বা ডিসক্রিমিনেশন যদি ইকুয়ালিটি থাকে এবং যাতে ডিসক্রিমিনেশনগুলো না হয়, তার জন্য আমাদের কনস্টিটিউশন আমাদেরকে একটা স্পেশাল প্রোটেকশন দিয়েছে, সেটা কিনা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে থেকে। এবারে পরপর আমরা জেনে নেব পুরো বিষয়টা। যেমন পার্ট 3 এর আর্টিকেল 12 to 35 ফান্ডামেন্টাল রাইটস কিন্তু আছে। এটা বড় করা হয়েছে ইউএসএ থেকে এবং কিছুটা অংশ ফ্রান্স থেকে। তারপরে হচ্ছে ক্যান বি সাসপেন্ডেড ডিউরিং এমার্জেন্সি এক্সেপ্ট আর্টিকেল 20 অ্যান্ড 21। এবার আর্টিকেল 20 আর 21-এ কী আছে পরবর্তী ভিডিওতে মাইন্ড ম্যাপের সাহায্যে কিন্তু পুরোটা ক্লিয়ার করা আছে। তারপরে আরেকটা বিষয় জেনে নিই, ফান্ডামেন্টাল রাইটস অ্যাভেলেবেল অনলি টু সিটিজেন্স অ্যান্ড নট টু ফরেনার্স। আর্টিকেল 15, 16, 19, 29 অ্যান্ড 30 এগুলো কিন্তু ফরেনার্সদের জন্য অ্যাকসেপ্টেবল নয়। যারা শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনশিপ তাদের ক্ষেত্রেই এটা কিন্তু অ্যাপ্লিকেবল। বাকি পুরোটা আমরা জেনে নিচ্ছি পরবর্তী ভিডিও বা মাইন্ড ম্যাপের সাহায্যে। তো মাইন্ড ম্যাপটা স্টার্ট করা যাক। 12 and 13-এর পর আমরা চলে এসেছি 14 to 18, যেখানে আমরা দেখতে পাচ্ছি রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি আর্টিকেলে 14 to 18-এর মধ্যে যেটা পড়ছে সেটা ফার্স্টে জেনে নিতে হবে। 14-এ আছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। প্রথমেই জেনে নিতে হবে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা লয়ে ইকুয়াল প্রোটেকশন আছে। যেমন সেখানে কোনো ডিসক্রিমিনেট হবে না যে সে ছেলে না মেয়ে, না সে কোনো রেস বা কোনো কাস্টের সঙ্গে যুক্ত কিনা। তো সেখানে সবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটাই ল, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো প্রথমে আর্টিকেল 14 to 18-এ ফার্স্টেই দেখেছি ইকুয়ালিটির ওপর বেস করে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে ল আর প্রোটেকশন অফ ল এই দুটোর ওপর ডিপেন্ড করছে আর্টিকেল 14। আর্টিকেল 15-এ প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ RRCSP, এইভাবেই মনে রাখবো। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন মানে যে কোনো ডিসক্রিমিনেটরি অ্যাকশনের বিরুদ্ধে প্রহিবিশন করা, যেমন রেস, রিলিজিয়ন, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। যদি কেউ এরকম হয় যে রেসের জন্য কি, যে সে যদি বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, কায়স্থ এই চারজনের মধ্যে ডিফারেন্ট করার, তো সেখানে ডিফারেন্সিয়েট করা হবে না। সেখানে ডিসক্রিমিনেশন যদি করা হয় তার এগেনস্টে যদি ওই ডিসক্রিমিনেশনের যদি করা হয়, তাহলে তার এগেনস্টে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে তার এগেনস্টে কেস করা হবে। এটাই বোঝাতে চেয়েছে। আর্টিকেল 16 কি, ইকুয়ালিটি অফ অপরচুনিটিস। যে কোনো অপরচুনিটি হতে পারে, সেটা ডিউটি হতে পারে, সেটা জব হতে পারে, সেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ইকুয়ালিটি থাকবে। যেমন এরকম আমাদের সোসাইটিতে আছে যে ছেলেরা বিভিন্ন কাজ করতে পারবে, তো তার জন্য তাদের প্রমোশনটা আগে করানো হয় মেয়েদের থেকে। তো এই সমস্ত ডিসক্রিমিনেশনের এগেনস্টে কিন্তু ইকুয়ালিটি অফ অপরচুনিটিস এই জিনিসটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা আর্টিকেল 16। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আর্টিকেল 17। সেই আর্টিকেল 17-এর মধ্যে পড়ছে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি।
তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আমরা জানি এর এগেনস্টে ডক্টর বি.আর. আম্বেদকর কতটাই লড়াই করা হয়েছে, সেই জন্য আমাদের রিজার্ভেশনটাও এসছে। তাহলে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি এটাকে প্রমোট করার জন্য আর্টিকেল 17 কিন্তু রাখা হয়েছে রাইট টু ইকুয়ালিটি আর্টিকেলের মধ্যে। ঠিক আছে, তাহলে 14, 15, 16, 17 অবধি আমাদের ক্লিয়ার। 18-এ দেখতে পাচ্ছ অ্যাবলিশন অফ টাইটেলস এক্সেপ্ট মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক। মিলিটারিতে যেমন বীর চক্র, শৌর্য চক্র, এইগুলো হচ্ছে কি টাইটেল দেওয়া হয়ে থাকে, কারণ তারা আমাদের দেশকে, আমাদের টেরিটরিকে রক্ষা করছে বাইরের শত্রুর থেকে। তো সেই জায়গা। আর অ্যাকাডেমিক যেমন পিএইচডি যদি কেউ করে তার আগে ডক্টর লেখা। তো এই বিষয়গুলো বাদ দিয়ে কোনো বিষয় কিন্তু কেউ টাইটেল দিতে পারবে না। যেমন আগে আগে যেটা হতো যে সম্রাট অশোক, ঠিক আছে, তারপর এম্পারার আকবর, তো এই জায়গায় কখনো এম্পারার, সম্রাট এই জিনিসগুলো রাখা হবে না। সেই বিষয়টাকে বলা হয়েছে যে আর্টিকেল 18-এ সমস্ত টাইটেল কিন্তু অ্যাবলিশন করা হয়েছে, মিলিটারি আর অ্যাকাডেমিক ছাড়া। ঠিক আছে, আর্টিকেল 19-এ কি বলছে? আর্টিকেলে 19-এ টোটাল 6 রাইটস আছে, সেটা দেখে নিই। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তোমার কথা বলার অধিকার আছে, তোমার এক্সপ্রেশন করার অধিকার আছে। অ্যাসেম্বলি, আমরা যে কোনো জায়গায় অ্যাসেম্বল হতে পারবো, কিন্তু এখানে একটা বিষয় জেনে নিতে হবে, উইদাউট ভায়োলেশন। যদি অ্যাসেম্বলি করার সময় সেখানে ভায়োলেশন হয় তাহলে কিন্তু সেই অ্যাসেম্বলিটা কিন্তু ইললিগাল। ঠিক আছে, শান্তিপূর্ণ পিসফুল অ্যাসেম্বলি ইজ জেনারেলি ওটা অ্যাকসেপ্টেবল। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েশন। যে কোনো অ্যাসোসিয়েশন করা, যেমন যে কোনো ক্লাব তৈরি করা, যে কোনো সংগঠন তৈরি করা, সেক্ষেত্রে এই অ্যাসোসিয়েশনটা হতে পারে। মুভমেন্ট, আমরা আমাদের ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যেখানে খুশি যেতে পারবো। রেসিডেন্স, আমরা যেখানে ইচ্ছে আমরা জায়গা কিনে হয়তো ঘর করতে পারবো। প্রফেশন মানে যে কোনো কাজের জন্য আমরা নিজেদের ইচ্ছে মতো আমরা প্রফেশনকে চুজ করতে পারবো। তাহলে আর্টিকেল 19 কি? প্রোটেকশন অফ 6 রাইটস। ঠিক আছে, আর্টিকেল 20 কি? এই আর্টিকেল 19 থেকে 22 অবধি এগুলো কিন্তু রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ছে। আর্টিকেল 20-তে কি আছে? প্রোটেকশন অফ কনভিকশন ফর অফেন্সেস। ঠিক আছে, আর্টিকেল 21 এর মধ্যে রাইট টু এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, আর্টিকেল 21-এর মধ্যে পড়ছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তাহলে এই দুটো জিনিস একটা মনে রাখতে হবে যে যখনই কোনো এমার্জেন্সি আসবে তখন কিন্তু আর্টিকেল 20 আর আর্টিকেল 21 এটা কিন্তু অ্যাবলিশড হবে না, বাকি সবগুলোই কিন্তু অ্যাবলিশড হতে পারে। ঠিক আছে, 22-তে বলছে প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। ঠিক আছে, তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটসে 14 to 22 এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। রাইট টু ইকুয়ালিটির মধ্যে পড়ছে 14 to 18, আর রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ছে 19 to 22। তো মনে রাখাও সহজ। নেক্সট, এবারে দেখে নিচ্ছি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, আর্টিকেল 23, 24। 23 এর মধ্যে আছে প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্সড লেবার। ফোর্সড লেবারের মধ্যে 14 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে কিন্তু ফোর্সফুলি লেবার করা যাবে না। আর প্রহিবিশন অফ হিউম্যান ট্রাফিকিং মানে কোনো বাজারে পণ্য বিক্রয়ের মতন মানুষ বা আমাদের সোসাইটিতে যারা আছেন সে সমস্ত মানুষদেরকে কিন্তু বিক্রি করার এই বিষয়টা কিন্তু থাকবে না। আর্টিকেল 24-এর মধ্যে পড়ছে প্রহিবিশন অফ ওয়ার্কিং অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরিজের মধ্যে চিলড্রেনদেরকে কিন্তু ওয়ার্কিং করা সেটাকে কিন্তু প্রহিবিট করা হয়েছে, সেটাই বাধা দেওয়া হয়েছে। এই পুরো বিষয়টা কিন্তু রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশনের মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আর্টিকেল, যেটা হচ্ছে 25 to 28। 25-এর মধ্যে কনসাইন্স, প্রফেশন অ্যান্ড রিলিজিয়ন। আর 26-এর মধ্যে রাইট টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। আর 27-এ পড়ছে প্রোটেকশন ফ্রম পেমেন্ট অফ ট্যাক্সেস টু প্রমোট এনি রিলিজিয়ন। তাহলে এনি রিলিজিয়নকে প্রমোট করার জন্য আমরা কোনো ট্যাক্স বা কোনো পেমেন্ট, এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রোটেকশন পেতে পারি আমরা। ঠিক আছে, তার এগেনস্টে আমরা কেস করতে পারি। যদি ভায়োলেশন হয় তাহলে আর্টিকেল 27 কিন্তু আমাদেরকে রক্ষা করবে। আর্টিকেল 28 কি? ফ্রিডম ফ্রম রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর ওয়ার্কশিপ সার্টেন এডুকেশন ইনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে আমরা 25 থেকে 22 আর্টিকেলটা পড়ে নিলাম। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23, 24 এবং রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন আর্টিকেল 25 to 28। নেক্সট,
যেটা হচ্ছে কালচারাল অ্যান্ড ইনস্টিটিউশনাল রাইটস, যেটা আর্টিকেল 29 to 30 মধ্যে পড়ছে। 29 আছে প্রোটেকশন স্ক্রিপ্ট কালচার ল্যাঙ্গুয়েজ অফ মাইনরিটি, অ্যান্ড 30 মধ্যে পড়ছে রাইটস অফ মাইনরিটি টু এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ এডুকেশনাল ইনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে আর্টিকেল 29 আর 30 আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। 31টা কেন নেই সেটা আমি পরবর্তীকালে আসছি। 32টা আমরা দেখে নেব। ডক্টর বি.আর. আম্বেদকর জেনারেলি আর্টিকেল 32কে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছেন। এটা কিন্তু পরীক্ষায় আসে, আর্টিকেল 32। এটা সুপ্রিম কোর্টে আমরা রেমিডিস পেয়ে থাকি। ঠিক আছে, আর যদি হাইকোর্ট বলা থাকে তাহলে আর্টিকেল 226 ওটা পড়বে। তাহলে 32-র মধ্যে টোটাল 5 রিটস আছে, যেমন হেভাস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, কুয়ারান্টো অ্যান্ড প্রোহিবিশন। আচ্ছা, এগুলোর মিনিং কি সেগুলো আমি আমার আগের ভিডিওতে দেখে নেবে তোমরা, পলিটির প্লে লিস্টে গিয়ে, সেখানে সমস্ত রিটসটা কিন্তু ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, নেক্সট 32 এর রিটস অবধি আমরা কমপ্লিট করে নিলাম। এবারে 33 সেটা আমরা দেখে নিই। সেখানে হচ্ছে পার্লামেন্ট ইজ এম্পাওয়ার টু মেক লস রিলেটেড টু ফান্ডামেন্টাল রাইটস, যেটা আর্টিকেল 33-তে পড়ছে, 34-এ পড়ছে। রেস্ট্রিকশন অন রাইটস ইন কেস অফ এনফোর্সমেন্ট অফ মার্শাল ল। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু আমরা 33, 34-এ দেখে নিলাম। এবারে 35-এ কি আছে? এনফোর্সমেন্ট অর অ্যাপ্লিকেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, প্রথম 12 আর 13টা কেন করলাম না ফার্স্টে, কারণ হচ্ছে এটা আদার রাইটসের মধ্যে পড়ছে। আর্টিকেল 12-এর মধ্যে ডেফিনিশন অফ স্টেট দেওয়া আছে এবং 13 কিন্তু জুডিশিয়াল রিভিউর মধ্যে পড়ছে। এবারে বলে দিই, ডব্লিউবিসিএসে কিন্তু প্রিলিমিনারিতে জেনারেলি আর্টিকেল কতগুলো নাম্বার, কোন আর্টিকেল থেকে কি কি বিষয়গুলো আসছে, কত নম্বর পার্টে ফান্ডামেন্টাল রাইটস পড়ছে, ফান্ডামেন্টাল রাইটস কোথা থেকে বড় করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু মেনলি চলে আসবে। তো চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও। আর নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো সেটা ডিপিএসপির ওপরে। আর যদি মনে হয় ফান্ডামেন্টাল রাইটস থেকে কোনো এমসিকিউ তোমরা করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আরেকবার ব্যাপারটা রিভিশন করে নিচ্ছি। ফান্ডামেন্টাল রাইটস যেটা পার্ট 3-তে পড়ে, টোটাল আর্টিকেল এর মধ্যে থাকছে 12 to 35। রাইট টু ইকুয়ালিটিস এটা থাকছে আর্টিকেল 14 to 18। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস আর্টিকেল 32। আর রাইট টু freedom article 19 to 22, right against exploitation article 23 to 24, right to freedom of religion 25 to 28 এবং cultural and institutional right যেটা কিন্তু 29 থেকে 30-র মধ্যে পড়ছে। তো বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে গেল। এমসিকিউ যদি দরকার বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তোমাদের ইচ্ছে লেগে থাকে যে আমরা করতে পারি, তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কোনো কোয়ারিজ থাকলে জানিও। যদি ভালো লাগে লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।